তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা একটা মালায়ালাম থ্রিলার একটা সিনেমা নিয়ে এসেছি। সিনেমাটার নাম হচ্ছে দেরাম। শুরু করে দিই। কাহিনী শুরুতে আমরা বিজয় নামে একজন ইন্সপেক্টরকে দেখতে পাই, যে সে অনেক ইয়ং আর সে অনেক ইমানদার একজন পুলিশ অফিসার। আর সে যে জায়গার মধ্যে কাজ করতো সেখান থেকে তাকে অন্য একটা গ্রামের মধ্যে ট্রান্সফার করা হয়েছে। আর সে গ্রামটা দেখতে খুব দারুণ ও সুন্দর ছিল। বিজয় ভাবছিল যে সে একটা কেরালার একটা খুব শান্তশিষ্ট একটা গ্রামের মধ্যে তার পোস্টিং হয়েছে, সেখানে হতে পারে কোনো রকমভাবে কোনো ক্রাইম হয় না, কোনো কিছুই হয় না। তাহলে সেখানে গিয়ে সে খুব আরাম করেই সে দিনকাল সে কাটাতে পারবে। পরে বিজয় সে যখন পুলিশ স্টেশনের মধ্যে যায়, তাকে সেখানে সহায়তা করার জন্য এসেছে খ্রিস্টান। খ্রিস্টান এসে তাকে স্বাগত করায়। পরে স্টেশনে সবাই কনস্টেবলের সাথে তাকে পরিচয় করিয়ে দেয় যে সে হচ্ছে আমাদের এখন বিজয় স্যার। এখানে শেষ কনস্টেবল ছিল বালান, সেখানে ছিল আত্মিয়া, আর বিবিস ছিল, আর আনন্দ ছিল। আর সেখানে দুজন লেডি কনস্টেবলও ছিল। একজনের নাম হচ্ছে বিদ্যা, আরেকজনের নাম হচ্ছে রেমান। এখানে জানা যায় যে আনন্দ এখন ছুটির মধ্যে আছে, কারণ তার মার শারীরিক অবস্থা খুবই খারাপ। আর সেখানে বিদ্যাকে দেখে লাগছিল যে সে বিজয় স্যারকে দেখে তার প্রেমে পড়ে গেছে। মুভি শুরুতে এরকম একটা অ্যাঙ্গেল সাজানো হয় যে বিদ্যা আর বিজয়ের মধ্যে কিছু না কিছু একটা রোমান্টিক অ্যাঙ্গেল সেই জায়গার মধ্যে সাজানো চেষ্টা হয়। জায়গার মধ্যে বিজয় আর বিদ্যার মধ্যে এরকম একটা রোমান্টিক সিন দেখানো হয় যে মুভির শেষের মধ্যে তাদের মধ্যে রোমান্টিক কোনো না কোনো কিছু একটা আসবেই। পরে কৃষ্ণান সে বিজয়কে নিয়ে তাদের কোয়ার্টার দেখায়, যেখানে তারা গিয়ে সবাই থাকে। তারপর বিজয় কোন রুমে থাকবে সে রুমটাও কৃষ্ণান গিয়ে তাকে দেখিয়ে দেয়। বিজয়েরও মনে মনে এই জায়গাটা খুবই ভালো লাগে। সে ভাবছিল যে তার আজকে প্রথমবার সেই জায়গার মধ্যে পোস্টিং হয়েছে, তাহলে এই প্রথম পোস্টিংয়ে তার খুব দিনকাল খুব ভালোই যাবে। পরে সেই জায়গার মধ্যে বিজয় ছাড়ও খুব ভাবতে শুরু করে যে এখানে কোনো ক্রাইম হয় না, কোনো কিছু হয় না, খুব শান্তি একটা এলাকা। আর এই শান্তি লাস্টে বিজয় স্যারের পুরো পিছনেই ছাড়বে না। তো পরে ইন্সপেক্টর কৃষ্ণান তাকে বিজয়কে নিয়ে ডিআইএসপির কাছে চলে যায়। ডিআইএসপিকে তাকে জয়নিং লেটার দেওয়ার পর তারপর ডিআইএসপি সে বিজয়কে বলে দেয় যে সে এখন এই ইন্সপেক্টর নেই থানার মধ্যে, তাই জন্য সেই পুরো থানাটাকে দেখভাল করে রাখবে। তখন সেই জায়গার মধ্যে বিজয় খুব খুশি হয়ে যায়। তারপর সে এখান থেকে সে চলে আসে। সেখানকার লোকাল বারের ওনার আর ফাইন্যান্স কোম্পানির একজন ওনার এসে তার সঙ্গে দেখা করে, মানে দুজন একজনই। তারপরে সেই লোকটা সে বিজয়কে নর্মালভাবে টাকা পয়সা দেওয়ার জন্য চেষ্টা করে। পরে সেই লোকটা সে বিজয় স্যারকে কিছু টাকা পয়সা দিতে শুরু করে। তখন বিজয় সে বুঝতে পারে যে এখানে তাকে ঘুষ খাওয়ানোর জন্য সে কিছু টাকা পয়সা দিতে এসেছে। তারপর সেই জায়গার মধ্যে বিজয় খুব রাগ করে সে বলে দেয় যে তাকে যেন এই জায়গার মধ্যে আর কোনো সময় না দেখতে চায়। তখন সে খ্রিস্টানকেও ডাক দিয়ে বলে দেয় যে তাকে যেন এখান থেকে বের করে দেওয়া হয়। তারপর খ্রিস্টান এসে সেই জায়গার মধ্যে বলে যে সে সবসময় থানার ওকে সে সবসময় হেল্প করে থাকে, কারণ থানার যে কোনো সমস্যা, যেমন ফাঁকা নষ্ট হয়ে গেছে বা সেখানে কোনো কিছু একটা দরকার লাগবে, সেই জন্য এই ফাইন্যান্স কোম্পানির যে ওনারটা আছে সে সবসময় হেল্প করে থাকে। তাই জন্য আমরা তাকে কিছুই বলি না। এখানে এটা বুঝতে পেরেছি যে খ্রিস্টানের এটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে, যে এরকম মানুষের কাছ থেকে এসে টাকা পয়সা নিয়ে থানার কাজ করায় মানে এখন নর্মাল ব্যাপার। তারপরে বিজয় সে খ্রিস্টানকে বলে দেয় যে স্টেশনের কাজ কিভাবে হবে কি হবে না সেটা আমি জানি না, সেটা তোমরা দেখবে। আর এরকম ভাবে কোনো টাকা পয়সা যাতে থানার মধ্যে আমার নামে যাতে না আসে, সেটা দেখে আমরা বুঝতে পারি যে বিজয় এরকম ঘুষ খাওয়ার মতন সে মানুষ নয়, সে অনেক ইমানদার একজন অফিসার। তারপরে একদিন হঠাৎ করে বিজয়ের কাছে একটা কল আসে যে জঙ্গলের মাঝখানে একটা কাটা একটা হাত দেখতে পায় একজন। তারপরে বিজয় সেই জায়গার মধ্যে পুরো চমকে যায়। সে ভাবতে শুরু করে যে যে জায়গার মধ্যে কোনো ক্রাইম হয় না সেই জায়গার মধ্যে পুরো কাটা একটা হাত কি করে আসতে পারে। তারপরে বিজয় খুব তাড়াতাড়ি করে তার পুরো টিমকে নিয়ে সে জঙ্গলের মধ্যে চলে যায়। আর জঙ্গলের মধ্যে গিয়ে দেখে যে সত্যি সেখানে একটা কাটা হাত রয়েছে। তারপরে বিজয় তার এই জঙ্গলটা দেখে তার মনে হচ্ছিল যে হাতটা যেহেতু এখানে পাওয়া গেছে তাহলে পুরো বডিটাও এখানেই পাওয়া যাবে। তারপর সেখানে পুরো স্কোয়াড লাগিয়ে দেয়। তারপর কুকুর টিম পুরো লাগিয়ে দেয় যে এই বডিটাকে খুঁজে বের করার জন্য। তারপর অনেকটা দূরে গিয়ে এই বডিটা লাশ পাওয়া যায়, যে বডিটা অনেক পচে পচে যাওয়ার এরকম সম্ভাবনার মধ্যে রয়েছে। পরে সেই জায়গার মধ্যে ফরেন্সিক টিমকে ডাক দেওয়া হয়। তারপর পুরো পোস্টমর্টম করার পর সেখানে জানতে পারে বিজয় যে এই লোকটার পিছনে মাথায় বাড়ি দিয়ে
মারা হয়েছে। তারপর ফরেনসিক টিমে সেই লোকটা বলে দেয় যে যে লোকটা মারা গেছে তার বয়স 30-এর উপর হবে, আর সে যে মৃত্যু হয়েছে তার হাইস্টলি 5 দিন হবে। বিজয়েরও এখানে পুরো মাথা গরম হয়ে যাচ্ছিল, কারণ সেই জায়গার মধ্যে সে ভেবেছিল যে কোনো খুন খারাপা নেই, কোনো কিছু নেই। সেই জায়গার মধ্যে এরকম লাশ পাওয়া, আরও 4-5 দিন হয়ে গেছে মার্ডার হয়েছে, সেটা নিয়ে তো তার পুরো ভাবনা চিন্তে আলাদা হয়ে যাচ্ছিল। তারপরে বিজয় সে বিষয়টা নিয়ে জাজ করতে শুরু করে। তারপর যে জমির মধ্যে সে লাশটা পাওয়া গেছে, সে জমির মালিককে থানার মধ্যে ডাক দেয়। আর থানার মধ্যে আসার পর সে জমির মালিক বলে যে সে একজনের কাছ থেকে সে জমিটা কিনেছিল সে চাষক্ষেত করবে বলে, কিন্তু সেখানে ভালোভাবে চাষক্ষেত হয় না, তাই জন্য সে চাষও করতে পারেনি। তারপর সে ওনারটা বলে যে এসবের পিছনে তার কোনো দায়ী নেই, সে এসবের সম্বন্ধে সে সব কোনো কিছু সে জানিই না। এই বিজয়ের কাছে আরেকটা কল আসে যে যে ফাইন্যান্স কোম্পানিটা আছে, ফাইন্যান্স কোম্পানির মধ্যে যত স্বর্ণগয়না ছিল, সে স্বর্ণগয়নার যে লকারটা ছিল, পুরো চোরেরা সবাই মিলে সে লকারটাই এখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। তারপরে সেই ফাইন্যান্স কোম্পানির লোকেরা বিজয়কে বলতে শুরু করে যে এখানে এই লকারটার মধ্যে 125 কেজি স্বর্ণ ছিল আর 25 লাখ টাকা ছিল। তারপরে সেখানে যে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরার মধ্যে চোরেরা প্রথম এসে স্প্রে করে দেয় যাতে ভালোভাবে কোনো কিছুই দেখা না যায়। বিজয় এখানে পুরো সে ভালোভাবে দেখার পর তার মনে হয় যে এখানে এভাবে চুরিটা একদিনে হয়নি, আর যেই চুরি করেছে এখানে লোকাল কারোর না কারোর হাত আছে। পরে সে ফাইন্যান্স কোম্পানির বাইরে পুরো ভিড় শুরু হয়ে যায়, সেখানে সবাই চিল্লাফাল্লা করতে শুরু করে। তারপর বিজয় বাইরে থেকে ভিতর থেকে এসে সে সবাইকে সান্ত্বনা দেয় যে যাদের এখানে স্বর্ণগয়না টাকা পয়সা রেখেছিল সবার টাকা এখানে ফিরে দেওয়া হবে, আর পুলিশ পুরোপুরিভাবে সেটার বিষয় নিয়ে তারা পুরো চিন্তা ভাবনা করছে। পরে বিজয় এই ভিড়ের মধ্যে একজনের উপর নজর যায়, সেই লোকটা বিজয়ের দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিল অনেক রাগ মজাতে। তারপর বিজয় সেখান থেকে যখন সে গাড়ি দিয়ে চলে আসবে, তারপর যখন আবার হঠাৎ করে ঘুরে ঘুরে দেখে যে সেই লোকটা এখানে নেই। তারপর ধীরে ধীরে করে বিজয়ের উপর শুধু এখানে প্রবলেম আসতে শুরু হয়, উপর থেকে তার উপর চাপও শুরু হয়ে যায় যে বিজয় আসেনি, বেশি দিন হয়নি, সেখানে একটা মার্ডার কেসও চলে এসেছে। আর ফাইন্যান্স কোম্পানি তারা সেখানে তার উপর পুরো চাপও চালাচ্ছে যে তার এই স্বর্ণগয়না কারা চুরি করে নিয়েছে সেটা খুঁজে দেওয়ার জন্য। তারপরে সেখানে ফাইন্যান্স কোম্পানি সে মালিককে বিজয় ডাক দেয়, ডাক দিয়ে জিজ্ঞাসা করে যে তাদের মধ্যে কারোর কাছ থেকে কি তার লড়াই এরকম কোনো কিছু আছে কিনা। তারপর বলে দেয় যে একজন আছে, সে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল, সে জমি বিক্রি রেখে, কিন্তু আমাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়ার পর তার ভালো কোনো ফসল হয়নি বা কোনো কিছু হয়নি, সে অনেক লস খেয়ে গেছে। তারপরেই তারা আর ফাইন্যান্স কোম্পানির মধ্যে লড়াই চলছিল। তারপরে পুলিশ সেই লোকটার বাড়ির মধ্যে চলে যায়, সেই লোকটার নাম ছিল মনোজ। তারপর বিজয়ের এখানে মনোজের বউর উপর একটু সন্দেহ হয়, কারণ মনোজ বাড়িতে ছিল না। তারপর মনোজকে তার পুরো বিজয় তার পুরো টিমকে বলে দেয় যে মনোজের বাড়ির উপর নজর রাখার জন্য। পরে একটা খবর আসে যে মধু নামে একজন লোক ছিল, যে সে কিছু কার্যা নিয়েছিল ফাইন্যান্স কোম্পানি থেকে। তারপর ফাইন্যান্স কোম্পানি তার উপর অনেক দাওয়াত দিচ্ছিল, অনেক চাপ দিচ্ছিল। সে চাপের ঠেলা সে কোনো কিছু টাকা পয়সা দিতে পারছিল না, তারপর সে আত্মহত্যা করে মারা যায়। তারপরে বিজয় তার পুরো টিমকে নিয়ে সে মনোজের বাড়ির মধ্যে যায়, আর মনোজ তো আত্মহত্যা করেছে, তার বউর সাথে গিয়ে সে কথাবার্তা বলে। তারপরে সেখানে যাওয়ার পর তার বউ বলে দেয় যে তার 2 ছেলে আছে, এক ছেলে সে বাইরে থেকে, আরেক ছেলে মট্টত খেয়ে বাইরে পড়ে থাকে, সে ঠিক করে বাড়ির মধ্যেও আসে না। আর সেখানে যখন বিজয় ঠিক করে লক্ষ্য করার পর বিজয় বুঝতে পারে যে ওই ছেলেটাই তো তার দিকে ওই ফাইন্যান্স কোম্পানির বাইরে থেকে সে তাকাচ্ছিল যে পুরো উগ্রভাবে। সেই ছেলেটার নাম হচ্ছে সানিস। তারপর বিজয় তার পুরো টিমকে বলে দেয় যে হতে পারে তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য সে এই প্ল্যানটা করেছে, তার উপর নজর রাখার জন্য, তার পুরো ফ্যামিলির উপরেই নজর রাখার জন্য। পরে বিজয় এসব নিয়ে পুরো ঘাটাঘাটি করছিল, তখনই হঠাৎ করে আবার তার কাছে একটা কল আসে। যে কলটা ছিল যে একটা পুরো পুকুরের পুরো একটা জলার মধ্যে আরেকটা লাশ পাওয়া গেছে, আর এই লাশের মধ্যে একটা দড়ি বাঁধানো আছে। তখনই বিজয় বুঝতে পেরেছে যে মার্ডারটা হতে পারে অন্য কোথাও হয়েছে, লাশটাকে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। পরে পোস্টমর্টম করার পর সেখানে আবার বিজয় জানতে পারে যে আগের লাশটা যেভাবে মারা গিয়েছিল এই লাশটাকেও সেমভাবেই মারা হয়েছে। তারপরে এখানে সিনটা আর এরকম ছিল না, কারণ এখানে পুরোপুরিভাবে চেঞ্জই হয়ে গেছে। মার্ডার কোনো কিছুই চলছে না, এখন হতে পারে যেই এই মার্ডারটা করছে হতে পারে সে একজন সিরিয়াল কিলারও হতে পারে। তারপরে থেকেই বিজয় তার পুরো টিমকে রাত্রিবেলাও পুরো পেট্রোলিং করতে বলে দেয়, কিন্তু অনেকদিন পেট্রোলিং করার পরও তার টিমের হাতে কোনো কিছুই ধরা পড়ে না। তারপরে আবার এই দিন রাত্রেবেলায় বিজয়ের কাছে একটা কল আসে যে জঙ্গলের মাঝখানে কাউকে দেখতে পাওয়া গেছে যে একটা মাস্ক পরে সেখানে আরেকটা লাশকে নিয়ে এসেছে। তারপর বিজয়ের টিম পুরোপুরিভাবে তাড়াতাড়ি সেই জঙ্গলের মধ্যে চলে যায়। সেখানে যাওয়ার পর দেখতে পায় যে অনেকক্ষণ
খোঁজাখুঁজি করার পর তারা পুরো অ্যাক্টিভ ছিল, সেখানে দেখতে পায় যে আরেকটা লাশ সেখানে নিয়ে চলে এসেছে। আর লাশটাকে এভাবে রেখেছে যে লাশটাকে খাদানোর জন্য এসেছিল কিন্তু খাদাতে পারেনি। পর সেই যে লাশটা ছিল, লাশটার পকেটের মধ্যে একটা চেইন দেখতে পায় বিজয়। তারপর চেইনটা খুলে যখন সে দেখে তখন বিজন মাথার মধ্যে আসে যে ওই যে ফাইন্যান্স কোম্পানিটা ছিল, হতে পারে এই চেইনটা ফাইন্যান্স কোম্পানি থেকেই নেওয়া হয়েছে। তারপর হঠাৎ করে পিছন দিয়ে বিজয়ের মাথার মধ্যে কেউ লাঠি দিয়ে মারে। তারপর বিজয় সেই জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। আর সেই সিনটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এখানে যেই ক্রিমিনাল হবে সে হতে পারে বিজয়কে পুরোপুরি রাস্তা থেকে সরানোর জন্যই সে চেষ্টা করছে। তারপরে আমরা দেখতে পাই যে বিজয় সে হসপিটালের মধ্যে, আর তখনই ক্রিস্টান সে এসে বিজয়কে বলে দেয় যে এখানে যে যাদের বডি পাওয়া গেছে তারা সবাই তামিলনাড়ু থেকে কেরালায় কাজ করার জন্য এসেছিল। তারা 5 জন এখানে কাজ করতে এসেছিল, 5 জনের মধ্যে 3 জনের বডি পাওয়া গেছে, আর 2 জন কোথায় আছে বা কোথায় গিয়েছে কেউই জানে না। তুমি যে বডিটা পাওয়া গেছিল সেটা হচ্ছে মণিকান্দন, তারপরে বডিটা পাওয়া গেছে অরুণ নামে একজনের, তারপর তৃতীয় বডিটা হচ্ছে গোপীচন্দন নামে। শিবকুমার আরেকজন সেখান থেকে গায়েব আছে। তারপর বিজয় বলে যে তামিলনাড়ুর পুরো পুলিশ অফিসারের সঙ্গে তার জন্য একটা মিটিং করায়, আর সে তামিলনাড়ু গিয়ে পুরো ব্যাপারটা যাচাই করতে চায়। তারপরে তামিলনাড়ুর মধ্যেও যাচাই করার পর সেখান থেকে জানানো হয়েছে যে তারা 5 জন পুরো একটা ব্যাংক লুট করেছিল। তারপর সেখান থেকে তাদের উপর অনেক কেস হওয়ার পর তারা কেরালায় এসে মজদুরের কাজ করতে শুরু করে। কৃষ্ণান সেই জায়গার মধ্যে একটা কথা বলে দেয়, সে বলে যে হতে পারে এখানে যেন পুরো মারাটা হয়েছে তারা 4 জনেই এই মারাটার পিছনে দায়ী আছে। হতে পারে এই ফাইন্যান্স কোম্পানি থেকে যে স্বর্ণ গয়নাগুলি চুরি হয়েছে 4 জন মিলে হতে পারে চুরি করেছে। আর তারা এর মধ্যে কোনো কিছু ভাবে একটা লড়াই হচ্ছিল, সেখানে তারা একজন একজনকে মেরে ফেলেছে। আর এরকম আমাদেরও লাগছিল যে হতে পারে তাদের 4 জন ছিল, 4 জন হতে পারে চুরি করেছিল, তাদের মধ্যে লড়াই হয়েছে, মারপিট হয়েছে, তারা একজন একজন করে একজনকে মেরে ফেলেছে। কিন্তু সবাই বিশ্বাস করে নিয়েছিল, কিন্তু বিজয় এসবে কোনো বিশ্বাসই করছিল না। বিজয় সে বিশ্বাস করছিল না, কারণ হচ্ছে আগে তো প্রথম বড়িটা পাওয়া গেছিল, তারপরে না ফাইন্যান্স কোম্পানির মধ্যে চুরি হয়েছে, তাহলে এখানে কোনো না কোনো একটা ঘাটালা তো আছেই। তাহলে এখানে তারা 4 জন মিলে কিভাবে চুরি করেছে। তারপর বিজয় বুঝতে পেরেছে যে এখানে কিছু না কিছু একটা ঘোটালা তো চলছে। তারপরে একদিন রাত্রেবেলায় সে ফাইন্যান্স কোম্পানি ওনার যখন সে বাড়ির বাইরে চলে আসে তখন মাস্ক পরে একজন লোক তার উপর হামলা করে। আর তারপরেই সাথে সাথে সে ফাইন্যান্স কোম্পানি ওনার বিজয়কে কল করে সবকিছু বলে দেয়। তারপরে বিজয় তাড়াতাড়ি করে তার পুরো টিম নিয়ে চলে যায়। তারপর সে মাস্কওয়ালা আদমিটার পিছা করতে শুরু করে। পিছা করতে করতে সে মাস্কওয়ালা আদমিটাকে সে ধরে ফেলে। আর সে মানুষটা অন্য কেউ নয়, সে হচ্ছে সানিস। পর সানিসকে যখন থানায় নিয়ে পুরোপুরিভাবে পুছতাছ শুরু করে, সেখান থেকে সানিস বলে দেয় যে ঠিক আছে যে আমার বাবা সে ফাইন্যান্স কোম্পানি ওনারের জন্য মারা গেছে, কিন্তু আমি তার উপর অনেক রাগ ছিল, কিন্তু তার পুরো এভাবে চুরি মার থেকে আমি কোনোভাবেই তার এসবের সাক্ষী নয়, কারণ আমি এসব কাজ করিও না। আর সানিস এখানে বিজয়ের উপর এভাবে দেখছিল, কারণ সে ভাবছিল যে বিজয়ও তার যে ফাইন্যান্স কোম্পানি ওনার আছে ওনারের পক্ষ হয়েই সে এসব কাজ করছে, তাই জন্য সে রাগের মাথায় তার দিকে তাকিয়েছিল। সানিস বলে দেয় যে ঠিক আছে ওনার উপর আমার রাগ আছে, কিন্তু আমি এই মার্ডার আর এখানে লুটপাট আমি এসব দুটোটা থেকে কোনোটাই করিনি। পরে বিজয় তার হাতে যেন ওই সেন্টটা পেয়েছিল, সে সেন্টটার উপর পুরোপুরিভাবে নজর দেয়। তারপর সে ফাইন্যান্স কোম্পানির লোককে ডাক দিয়ে সে জিজ্ঞাসা করে যে এই সেন্টটা কি তাদের ফাইন্যান্স কোম্পানির মধ্যেই ছিল নাকি। তারপর ফাইন্যান্স কোম্পানি থেকে ক্লিয়ার হয়ে যায় যে এই সেন্টটা তাদের কোম্পানির মধ্যেই ছিল। তারপর বিজয় সে পুরোপুরিভাবে বুঝতে পারে যে এখানে ফাইন্যান্স কোম্পানির সাথে এই মার্ডারের তো কোনো না কোনো একটা সম্পর্ক আছে। পরে বিজয় সে ফাইন্যান্স কোম্পানি ওনারকে ডাক দিয়ে বলে যে এই কন্টেনের মধ্যে যে এতগুলি স্বর্ণ বা এতগুলি টাকা থাকলে সে টাকাগুলি বা স্বর্ণগুলি সে কীভাবে থাকতে পারে। তারপর এখানে আমরা বুঝতে পারি যে এখানে চুরি তো হয়েছে, কিন্তু ফাইন্যান্স কোম্পানি তারা চাইছিল যে এখানে চুরি হওয়ার সাথে সাথে কিছু টাকা অ্যামাউন্ট বাড়িয়ে বললে তাদের আর একটু লাভ হয়ে যাবে বা তারা একটু বেশি টাকায় পেয়ে যাবে। তারপরে বিজয় আবার যখন পুরো সিসি ক্যামেরা ফুটে সে একলা বসে বসে দেখছিল, তখন সেই জায়গার মধ্যে সে বারবার একটার পর একটা ফুটেজ দেখছিল। সেখানে তার একটা জায়গার মধ্যে সন্দেহ হয় যে এখানে অনেক দূর থেকে পুলিশের গাড়ির মধ্যে সে লাল নীলভাবে যে লাইটগুলি জ্বলতে থাকে সেটা জ্বলছিল। তারপর তার সন্দেহ গিয়ে পুরো পুলিশ থানার উপরই দাঁড়ায়। পরে বিজয় সে থানার মধ্যে বিজন আর আনিসকে গিয়ে জিজ্ঞাসা করে যে ওই দিন যে থানার ফাইন্যান্স কোম্পানি থেকে চুরি হয়েছিল ওই দিন তো তোমরা পেট্রোলিং করছিলে, তাহলে তোমরা কোথায় গিয়েছিলে। তারপরে আনন্দ বলে দেয় যে তারা শুধু
পেট্রোলিং করার জন্যই গিয়েছিল। আর তখনই বিজয় মনে মনে সে বুঝতে পেরেছিল যে এখানে ঘোটালা তো পুলিশ তারা সবাই মিলে হতে পারে করেছে। পরে বিজয় দেখছিল যে তারা কোনোভাবে কোনো কথা বলছে না। তারপর সে ডিআইএসপি কে সে কল করতে চলে যায়। তখন সেই জায়গাতে সত্যায়ন তার মোবাইলটা কান থেকে নিয়ে সে মোবাইলটা পুরো আশা দিয়ে ভেঙে ফেলে। তখন বিজয় বুঝতে পারে যে এসবের পিছনে সত্যও সামিল আছে। তারপর এখানে আরেকটা টুইস্ট চলে আসে, সেখানে কৃষ্ণান যেন অফিসারটা ছিল সে অফিসারটাও এই চুরির মধ্যে সামিল আছে। এরপরই বিজয় ভাবতে শুরু করে যে কনস্টেবলের সাথে তার এত ভালো সম্পর্ক, যে এ কনস্টেবল তাকে পুরো এলাটাকে চিনিয়েছে, এ থানাটাকে ভালোভাবে চিনিয়েছে, সেই নাকি এসবের পিছনে মেন সামিল। তারপরে কৃষ্ণান তাকে পুরোপুরি কাহিনী বলে যে তারা চারজন তারা সত্যি তামিলনাড়ু এসেছিল, এখানে এসে তারা আবার ড্রাগসের ব্যবসা করতে শুরু করে। তারপর পুলিশ তারা এখানে তাদেরকে ধরে থানার মধ্যে নিয়ে চলে আসে। তাদের হাতের মধ্যে অরুণই ধরা পড়ে। তারপর অরুণ সেই জায়গার মধ্যে মিথ্যা কথা বলার না বলে সে সেই জায়গার মধ্যে মিথ্যা কথা বলে দেয় যে তারা এখানে ড্রাগসের ব্যবসা করছে বা এইসব সব কিছু বলে দেয়। আর অরুণ তাদের সঙ্গেই মিলে সে পুলিশ অফিসার সবাই তাদের সঙ্গে মিলে অরুণকে মেরে ফেলে। পরে এখানে যে থানার মধ্যে তারা 4 জন ছিল অফিসার হাবিলদার, তারা সবাই মিলে প্ল্যান করে যে এখানে আর 3 জন আছে তাদেরকেও থানার মধ্যে নিয়ে চলে আসবে। আর এখানে তাদের এই প্ল্যান করা না করে তারা কিন্তু সেই জায়গার মধ্যে বলতে পারতো যে এখানে তাদের হাত থেকে একটা মার্ডার হয়ে গেছে বা কোনো কিছু একটা ক্লো দিতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। তারা উল্টোভাবে সে পুরো সিনটাকে ক্রিয়েট করার জন্য চেষ্টা শুরু করে। তারপরে তাদের 3 জনকে বলে দেয় যে এখানে তারা যদি সে ফাইন্যান্স কোম্পানি থেকে চুরি করে দেয় তাহলে এখান থেকে কিছু সংখ্যক টাকা তাদেরকে দেওয়া হবে, কারণ তাদের উপর এমনিও কেস চলছে তামিলনাড়ুর মধ্যে, সেখানে কেস চললেও তাদের উপর কোনো প্রবলেম হবে না। পর সেখান থেকে চুরি করার পর তারা 3 জন বুঝতে পারে যে পুলিশবেলা সবাই মিলে অরুণকে সে থানার মধ্যেই মেরে ফেলেছিল। পরে তারা 3 জন মিলে পুলিশবাজারকে সেখানে বলতে শুরু করে যে এখানে এই যে তারা চুরি করেছে সেখান থেকে অর্ধেক মাল তাদের লাগবে, আর তারা যদি অর্ধেক মাল না দেয় তাদের 3 জনকে, তাহলে এখানে তারা পুরোপুরিভাবে সবাইকে বলে দেবে যে অরুণকে তারা পুলিশ অফিসাররা মিলেই মেরেছে। পরে তারা 3 জনকে মেরে ফেলে। অরুণ, মানিকান্দান আর চন্দনকেও তারা মেরে ফেলে। মেরে 3টা বদিকে 3 জায়গার মধ্যে তারা খাদিয়ে দেয়। এই প্ল্যানটা করেছিল যাতে এখানে পুরোপুরিভাবে শকটা যেতে কেসটা সব পুরোপুরিভাবে অরুণের উপরই চলে যায়। পরে বিজয় এসব কথা শুনে তারপরও মাথা গরম হয়ে যায়। সে বলে দেয় যে হতে পারে তোমাদের দ্বারা একজনের মৃত্যু হয়ে গেছে, তোমরা সেটা মেনে নিলেও পারতে, কিন্তু তোমরা একটা মৃত্যু লুকানোর জন্য আরও 2-3টা মার্ডার করে ফেলেছ। তোমরা কি সত্যি পুলিশ অফিসার? তোমাদের কাজ হচ্ছে ক্রাইম যাতে না হয়, আর কিন্তু তোমরাই ক্রাইম করছো। বিজয় সেই জায়গার মধ্যে ডিসিশন নেয়, সে ডিআইএসপিকে সব কথা বলে দেবে। আর তখনই সেই জায়গার মধ্যে বিদ্যারও এন্ট্রি হয়। এখানে পুরো পুলিশ স্টেশনেই সেই মার্ডারের বা সেই চুরির পিছনেই পুলিশ স্টেশনেই দায়ী আছে। সেই জায়গার মধ্যে বিজয় অফিসারের সাথে তাদের সঙ্গে প্রচুর মারপিট হয়। আর বিজয় কোনোভাবেই হার মানছিল না যে এখানে তাকে মেরে ফেলবে। আর তারা প্ল্যান করেছিল যে বিজয়কে এখানে মেরে সেখানে একটা ক্রিয়েট সিন এখানে তারা সাজিয়ে দেবে। আর সেই জায়গার মধ্যে বালান আর রামায়া তারা গিয়ে ডিআইএসপিকে নিয়ে চলে আসে। আর ডিআইএসপি এসব দেখে সেও অনেক শকিং এর মধ্যে পড়ে যায়। ডিআইএসপি এসে এখানে তাদের 5 জনকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, জেল থানার মধ্যে নিয়ে চলে যায়। আর এখানে পুরোপুরিভাবে এই সিনটাকে শেষ করার জন্য মোমেন্ট চলে আসে, কিন্তু এই সিনটা কোনোভাবেই একটা মানসিক শান্তি দিচ্ছিল না। কারণ এখানে পুলিশ অফিসাররা আছে পুরো এলাকাবাসীকে পুরো ভালোভাবে দেখার জন্য, ভালোভাবে দেখে রাখার জন্য, কিন্তু এখানে পুলিশ অফিসাররাই এভাবে কাজ করেছে। তারপরে থেকে বিজয় এখানে পুরো সে ভাবতে শুরু করে যে তার প্রথম পোস্টিংয়ের মধ্যে সে বুঝতে পেরে গেছে যে যারা হাসি দিয়ে কথা বলে বা তার প্রথম পোস্টিংয়ের মধ্যে যারা এসেছিল তারা কোনোভাবেই তার কাছের মানুষ বা প্রিয়জন তো ছিলই না। আর পুরো সিনটা বলতে গেলে যে এখানে নতুন একজন পুলিশ অফিসার এসেই সে কোনো কিছু বুঝতে পারছিল না, তারা সবাই হেল্প করেছে, কিন্তু সে ভেবেছে যে মার্ডার অন্য কেউ হবে, কিন্তু থানার লোকেরাই সে মার্ডারের মধ্যে দায়ী ছিল। আর সে তো কোনোভাবে ভাবতে পারেনি যে এখানে পিছনে তারা সবাই দায়ী হবে। তো আশা করি আপনাদের এই এক্সপিরিয়েন্স ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের জন্য বাই।